গত 3 ফেব্রুয়ারি টরন্টোর বার্চমন্ট কমিউনিটি সেন্টারে টরন্টোবাসী বাংলাদেশের লেখক ও গবেষক সুব্রত কুমার দাস রচিত কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা গ্রন্থটির পাঠ উন্মোচনকে কেন্দ্র করে কানাডার সাহিত্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 4 পর্বের এই আয়োজনের উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টরন্টো পোয়েট লরিয়েট অ্যান্ড মাইকেলস, বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কারপ্রাপ্ত 2 লেখক কবি ইকবাল হাসান এবং কথা সাহিত্যিক ও চিত্রশিল্পী সৈয়দ ইকবাল প্রমুখ। কানাডার প্রথম 24 ঘন্টার টেলিভিশন NRB, সাপ্তাহিক দেশের আলো, সাপ্তাহিক CBN 24, সাপ্তাহিক বাংলা মেল এবং বাংলা রেডিও আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন NRB টেলিভিশনের MD আব্দুল হালিম মিয়া, সাপ্তাহিক দেশের আলো পত্রিকার উপদেষ্টা খসরু রশিদ চৌধুরী এবং সাপ্তাহিক CBN 24 এর প্রধান সম্পাদক মাহবুবুল হক ওসমানী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতাকারী ঐতিহ্যবাহী বাঙালি পোশাকের প্রতিষ্ঠান শাড়ি হাউসের কর্ণধার রঞ্জন রায়ও লেখককে অভিনন্দিত করেন। কানাডার সাহিত্য নিয়ে আমাদের আজকের এই আলোচনা সভায় আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমরা জানতে পারব লেখক ও গবেষক সুব্রত কুমার দাসের লেখা কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা বইটি নিয়ে। উদ্বোধনী পর্বে রয়েছি আমি অর্ক ভট্টাচার্য। এই অনুষ্ঠানটির আয়োজক 24 ঘন্টার টেলিভিশন NRB, সাপ্তাহিক দেশের আলো, কানাডিয়ান বাংলাদেশি নিউজ CBN, সাপ্তাহিক বাংলা মেল এবং বাংলা রেডিও। এবং অনুষ্ঠানটি স্পন্সর করেছে ঐতিহ্যবাহী বাঙালি পোশাকের প্রতিষ্ঠান শাড়ি হাউস। কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা বইটির লেখক সুব্রত কুমার দাস, নিউ জার্সি থেকে গায়ত্রী গেমার্স মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রাপ্ত লেখক এবং গবেষক। এটি ওনার 27তম প্রকাশিত বই। তার আগেও অনেক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা রবীন্দ্রনাথ কম জানা অজানা, রবীন্দ্রনাথ ও মহাভারত এবং রবীন্দ্রনাথ ইংরেজি শেখানো। নজরুলকে নিয়ে লিখেছেন নজরুলের বাঁধনহারা, নজরুল বৃক্ষ এবং প্রকাশিত করেছেন নজরুল বিষয়ক 10টি প্রবন্ধ এবং তাছাড়াও রয়েছে আরো অনেক। এবার আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তৃতা দিতে আমি শুরুতেই অনুরোধ করব NRB TV থেকে আব্দুল হালিম মিয়াকে। উপস্থিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন টরন্টো সহ বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের কবি, সাহিত্যিক এবং শোভানাধ্যায়ীরা, আমি আজকে প্রথমেই এই মহতী অনুষ্ঠানে অভিনন্দন জানাই। NRB টেলিভিশনের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই এই আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যাকে কেন্দ্র করে আজকে আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে। এবং কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা একটা বিশাল বিষয় আমার কাছে মনে হয়েছে। যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অনেক বিষয় নিয়ে আমরা লেখালেখি করি, কিন্তু কানাডীয় সাহিত্য নিয়ে খুব বেশি বোধ হয় আমার জানা মতে এ পর্যন্ত কোনো বাঙালি বা বাংলাদেশিদের পক্ষ থেকে এরকম সাহসী উদ্যোগ নেওয়া হয়নি। তো সে কারণে আমি সুব্রত দাকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। শুধু অভিনন্দনে সীমাবদ্ধ থাকতে চাই না, একটু গর্বিত বোধ করতে চাই এই কারণে যে আপনারা জানেন যে কানাডায় NRB টেলিভিশন গত কয়েক বছর যাবৎ চলছে। তো সেখানেও আমরা একটি অংশ হিসেবে সুব্রত দাকে আমরা আমাদের পাশে পেয়েছি। তো সেক্ষেত্রেও আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি নিজেকে বেশ গর্বিত মনে করছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সাহিত্যের মধ্য দিয়েও হয়তো এমন কিছু কর্ম বের হয়ে আসবে যে কর্মের মধ্য দিয়ে আমরা ঐক্যের এই ইউনাইটেড কানাডা, কানাডা যেমন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে বহুজাতিক বহুভাষিক এই দেশ যেভাবে সমৃদ্ধ হয়েছে, আজকে আমাদের সুব্রতদার আমি মনে করি এটা একটা সূচনা। এরপরে উনি অনেক দূর এগিয়ে যাবেন
এবং সেই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের কমিউনিটিকে ঐক্যবদ্ধ করবেন। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার এবং পাশে থাকা দরকার আমরা আশা করি থাকব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন। আমি আবারও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি শুরুতে শুভেচ্ছা বক্তৃতা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কবি সৈয়দ ইকবালকে। আমি আসলে বলার মানুষ না এরকম, তারপর তবু আপনাদের যারা আজকে আসছেন সুব্রতর এই আহ্বানে, তাদেরকে ভীষণভাবে ধন্যবাদ জানাই যে, আর সুব্রতর এত ভালো কানেকশান ওয়েদারের সঙ্গে আছে। কানাডা ওয়েদার অথরিটি ওনার কথা শুনেন এবং এই কয়েকদিন ধরে যে অবস্থা ছিল তার মধ্যে আজকে এত ভালো করে দিলেন, কিভাবে করলেন একটু জেনে নেব না পরে। তো অনেক ধন্যবাদ। আর হচ্ছে মানে এখানে সবাই বলছেন, এই সামদানি আমাদের সিবিএনের যে সম্পাদক বলেছেন, সবাই বলার সঙ্গে সঙ্গে আসতে চেয়েছেন, মানে ইয়ে করেছেন, কিন্তু আমি ভীষণভাবে না করেছি। মানে আমি শুধুমাত্র এখানে এসে দাঁড়িয়েছি মানে আমার অনুজ প্রতিম শহীদুল ইসলাম মিন্টু আর আমার বন্ধু ইকবাল হাসান, এই দুজনের জন্য। যেটা আমি সবসময় ভয় পাই এবং ঢাকায়ও সাধারণত মানে এরকম প্রবন্ধ নিয়ে যারা লেখেন কিংবা অনুষ্ঠান করেন মানে খুবই ভয় লাগে আমার। কেন গবেষক এবং প্রবন্ধকার তাদের যে ওয়েট মানে সেই আমি হালকা ফুলকা গল্প লিখি এবং দ্বিতীয় শ্রেণীর ছবি আঁকি। আমার মানে একটু ভয় লাগে যে গবেষক বলতে কেমন একটু লাগে আর কি। যদিও মানে আমাদের সুব্রত ওরকম না, আমাদের সুব্রত তো টরন্টোর অলমোস্ট তারকা হয়ে গেছে। এখন তো আমি দেখি আমার পাশে দাঁড়িয়ে থাকতে এই জ্ঞানফোর্টে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর দেখি দাদা কেমন আছেন, আপনার ওই অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, আবার আমারই তার মানে সে অলরেডি মানে আমাদের এনআরবি তাকে মানে সাংঘাতিক একটা চমৎকার মানে গবেষণা এবং লেখক ছাড়াও আরেকটা জায়গায় যারা করিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো, যেহেতু তার কথা শুনবে। মানে আজকে যে এই সুন্দর করে কথা বললেন, বলার ক্ষমতা আছে বলে, যারা সুন্দর কথা বলতে পারেন তাদেরও একটা আলাদা দাম আছে। এটা সাইদ ভাইকে ছোটো থেকে দেখে দেখে বড় হয়েছি মানে, তো ওই রকম মানে বললে মানে এরকম দাঁড়ায় যায়। আমি দাঁড়ায় যদি বলি ভাই আমার বইটা বের করবেন, কেউ আছেন দাঁড়ায় আছেন, উল্টে এসে আমাকে বলবে বেরোন এখান থেকে। এইসব ক্ষমতার অধিকারী ব্যাপার আলাদা মানে। আর হচ্ছেন এখানে সভাপতি আছেন আমার বন্ধু ইকবাল হাসান। আমি আর ওর মধ্যে এমন অবস্থা হয়েছে মানে যেটা গোপী গায়নের সেই ভাইরা ভাইয়ের মতো অবস্থা, বুঝছেন। সব জায়গায় এমনকি বাংলা একাডেমি পুরস্কারও দুজনকে দেয়, মানে একটু আগে পরে দিত কিংবা না দিত না, মানে এটা দেবেই মানে। তো আমার কিন্তু খুব ইচ্ছা, কিন্তু আবার এমনি আসতে চাই না, কিন্তু ধরেন সভাপতি হতে হলে আমি অনেক আগে থেকে এসে বসে থাকতাম। কেন মানে সভাপতি হওয়ার খুব ইচ্ছা, কেউ সভাপতি করে না আমাকে, বুঝছেন। এমনি ডাকে কথাবার্তা বলে না। তা আজকে এসে সুব্রত থেকে বললাম যে মানে ভাই এটা তো আগে বলেননি আপনি যে ইকবাল হাসান সভাপতি। তা আমাকে আমার তো খারাপ লাগছে, ভালো লাগছে না। সুব্রত আমাকে সান্ত্বনা দিতে বলল, আপনি সভাপতি হলেন না, আপনি কিন্তু পশুপতি। এই সুব্রত যেখানে সামনে এত বললো, আমি বললাম বাহ দারুণ, কারণ আমি খুব পশু পছন্দ করি মানে। তো এখন কথা হলো যে মানে বাঙালিরা পছন্দ করেন না। এই দেখেন এতগুলো মানুষ আছে, কারো কাছে একটা কিউট ছোটো কোনো পশু নাই। একটা ছোট্ট পশু থাকলে আমি ভাবতাম না আমারও একটা, আমি যে পতি হয়েছি কেউ না কেউ তো বাদ দিয়ে হাসির কথা বললাম, একটু করলো। আমার কথা হলো যে মানে এই বইটা বিচ্ছিন্ন ভাবনা হলো খুবই সুচিন্তিত ভাবনা। আর আমি নানা জায়গায় ঘুরে ঘুরে আসছি টরন্টোতে। তো ধরেন 2 বছর লস এঞ্জেলেসে ছিলাম, নিউ ইয়র্কে এক্সিবিশন করছি, ভার্জিনিয়া করছি, আর মন্ট্রিয়ালে ছিলাম 3-4 বছর, ওখানেও 2টা এক্সিবিশন করেছি। সব জায়গায় মানে আমি এই সাহিত্যের সঙ্গে যেহেতু জড়িত, গল্প টল্প লিখি হালকা ফুলকা এসব, তো সাহিত্য এই কমিউনিটির সঙ্গে যোগাযোগ থাকে। মন্ট্রিয়ালে তো সাংঘাতিকভাবে ছিল। আমি কিন্তু অপেক্ষায় থাকি যে কেউ আসবে, মানে আমি আশা করছিলাম যে সুব্রতর মতো কেউ জন নিউ ইয়র্কে হয়তো উদয় হবেন কিংবা লস এঞ্জেলেসে উদয় হবেন। এরাই আমাদের থেকে কমিউনিটিটা বেশ বড়। মন্ট্রিয়াল আমাদের থেকে বড় বাঙালি কমিউনিটি, আপনারা হয়তো মানবেন কি মানবেন না, কিন্তু ওদের উদ্যোগ আমাদের থেকে অনেক। কিন্তু আমাদের সৌভাগ্য যে সুব্রত নাজিল হয়েছেন টরন্টো, এটা বিরাট ব্যাপার।
কারণ আপনি দেখেন নিউ ইয়র্কে কেউ এরকম নাই যে মানে ওখানে সবাই অনেক পত্রিকা আছে, অনেক বই আছে, কিন্তু কেউ এই যে ভাইস ভার্সা ব্যাপারটা, এই ব্রিজটা তৈরি করার মতো কেউ নাই, কোথাও কেউ নাই। এই একমাত্র শুরু করেছেন। এই জন্য আমি যখনই এই কাজটা শুরু করলো তখন থেকে অন্তর থেকে সুব্রতর জন্য শুভকামনা করেছি। এবং আমার শুভকামনা এত পাওয়ারফুল যে সে শাঁ শাঁ করে এগিয়ে যাচ্ছে মনে হয়। তো এই সুচিন্তিত ইয়েটা যে করেছেন, এটা মানে আমাকে বই অনেক আগে দিয়েছেন, কিন্তু একটা শেষ পর্যন্ত আমার বই একটাই বই বেরোচ্ছে মানে ওটার জন্য খাটাখাটি করতে গিয়ে দিয়ে অনলাইনে পাঠিয়ে দিয়ে আসছি। এসে দেখলাম এখন পড়বো আর কি, তো এখন পরে তো লাভ নেই, কিন্তু সূচিপত্র দেখে মনে হলো খুবই সুচিন্তিত বই। এবং একটা লেখা থেকে অবাক হয়ে গেছি, এটা হলো যে আমার একজন বন্ধু আছেন সোনালী বোস, উনি সিনেমা বানান, লস অ্যাঞ্জেলেসে থাকেন। উনি আমাদের বিখ্যাত গণেশ পাইনের ছেলের বউ। তো উনি একবার আমাকে একটা উপন্যাসের কথা বলেছিলেন যে এই উপন্যাস এখানে আফ্রিকার মা বলে, এটা শিখ এবং হিন্দু যে মানে কনফ্লিক্ট নিয়ে মানে বইটা করা। এবং সোনালি এর আগে একটা আমু বলে একটা ছবি করেছেন এই ইন্দিরা গান্ধীর যে রাইটটা হল মারা যাওয়ার পর, সেটা নিয়ে। তো ওকে করার পর উনি ফোনে আমাকে বললেন যে সেই বইটা পর্যন্ত এখানে বাদ পড়েনি, লেগেছে মনে হয়। তার মানে সার্চ ইঞ্জিনটা যে আছে সুব্রতর কতটা বুদ্ধিদীপ্ত যে সে করেছে। খালি আমার একটা হলো যে এই জিনিসটার মতো এই চমৎকার একটা উইন্ডো, এখানে প্রত্যেকটা লেখা হচ্ছে ক্যানাডার এক একজন লেখিকার একটা দরজা, ছোট ছোট বাঙালিদের জন্য, যেটা ঢুকতে পারে। কেন আমাদের এখানে সাধারণত বেশিরভাগই যারা লেখেন না তো তারা দূরে থাকে, যারা লেখেন তারা পর্যন্ত মানে কোনো এখানকার সাহিত্য মানে নিয়ে ভাবেনও না, পড়েনও না, মানে গায়েই মাখেন না। তো এই যে শুরু করেছেন মানে সুব্রত, এটা ভালো হবে। শুধু এইটুকু অনুরোধ যে এরকম যদি হোয়াইট ভার্সা হয়, মানে আরেকটা কিছু করলেন, যেমন আমি মানে যেহেতু লিখি এবং আঁকাআঁকি করে বলে এক্সিবিশন টেক্সিবিশন যেখানে যাই, টমে এখানে সবাই বলে তুমি যে লেখো, বায়োতে লেখা আছে, তোমার একটা বই দিও আমাকে অনুবাদ। কিন্তু আমার একটা মাত্র 1974 লেখা ফারিস্তা বলে একটা গল্প অনুবাদ হয়েছিল, এরপর কোনো অনুবাদ হয়নি। তা আমাদের এই যে বিখ্যাত সব লেখক আছেন, এনাদেরও যদি এরকম একটা বই হয় যে এটা, তাইলে এরকম বইটা মানে এখানকার ক্যানাডিয়ানরা জানবে যে বাংলাদেশে কী হয়। ঠিক এটার অপোজিটে মানে জিনিসগুলো বাংলাদেশি এবং বাঙালি সাহিত্যিক কবিদের নিয়ে হয়তো ভবিষ্যতে যদি এটা রাখেন মাথায় সুব্রত, ভালো হবে। আমার প্রিয় সভাপতি এবং যারা আছেন এখানে তরুণ সম্পাদক, তারপর আমাদের হালিম ভাই, সবাইকে ধন্যবাদ জানি, আপনাদেরকে ধন্যবাদ জানি। শেষ করি খুসনুর চৌধুরীকে আয়োজকদের পক্ষে কিছু কথা বলার জন্য। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কীভাবে ধন্যবাদ জানাবো সুব্রত কুমার দাদাকে, ইনি যে এত বড় একটা সাহসিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। সবাইকে আমি অনুরোধ করব, বই নিয়ে যাবেন, পড়বেন, দেখবেন, শিখবেন, শিকার শেষ নেই। খুদা হাফিজ, সবাই ভালো থাকেন। এবার আমি লেখকের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি রঞ্জন রায়কে। হে বন্ধু, তোমার যাত্রাপথে সহযাত্রী হতে পেরে আমি মহা আনন্দিত, গর্বিত, উদ্বেলিত। জীবনযুদ্ধে জয়ী হবার জন্য তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুব্রত কুমার দাস এবার শুভব্রত হতে পারেন কি না সেই আমার প্রত্যাশা। আজ এই বইটিকে কানাডীয় সাহিত্যের আলোকে বাংলা ভাষায় আমরা বঙ্গীয় অন্তবাস বলতে পারি কি? যেখানে মানুষ তার হৃদয়ের কথা লিখেছেন। আগামীতে এই বইটি কি বাংলা ভাষার অমূল্য সম্পদ হবে? এটা কি আমরা প্রত্যাশা করতে পারি? সে দায়িত্ব কিন্তু আপনাদের, যারা পাঠক আছেন, পড়বেন, জানবেন এবং দেখবেন। এই বইটি হয়তো আমার বিশ্বাস কোনো এক সময় বাংলা ভাষার অমূল্য সাহিত্য হলেও হতে পারে। সৌভাগ্যবশত এই বইটি আমাদের উৎসর্গ করেছেন লেখক
সাহিত্যিক আমার বন্ধু সুব্রত কুমার দাস। আমরা সুব্রত কুমার দাসবাবুকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবার আমি অনুরোধ করব CBN 24 এর এডিটর মাহবুবুল হক ওসমানীকে আয়োজকদের পক্ষে কিছু কথা বলার জন্য। First of all, I'd like to welcome and Michael, see you again. Thank you very much. And our non-Bengali guests, respected non-Bengali guests, please allow me to speak in Bengali because we have a majority people here in Bengali. So, শুরুটা আমি যেভাবে করতে চাই, ওমর খৈয়ামের সেই বিখ্যাত উক্তি দিয়ে আপনারা জানেন কম বেশি সবাই, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বই অনন্ত যৌবনা যদি সেটি তেমন বই হয়। কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা, আমি বিশ্বাস করি, যদি এখনো পড়া হয়নি কিন্তু আমি বিশ্বাস করি সেটি তেমনই একটি বই, কারণ এই বইয়ের উপরে ইতিমধ্যে নানান মানুষ লিখেছেন। প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের এখানকার CBN-এও প্রকাশিত হয়েছে, আমাদের সংবাদপত্রেও। এবং মজার বিষয় হচ্ছে যে এই বইটির যিনি লেখক তিনি আমার অত্যন্ত কাছের একজন মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ, বড় ভাই সুব্রত কুমার দাস। দাদা, আপনাকে অভিনন্দন জানাই CBN-এর পক্ষ থেকে, এবং যারা আজকে আপনারা কষ্ট করে আপনাদের সময় নষ্ট করে আজকের অনুষ্ঠানে এসেছেন আপনাদের সকলকে অভিবাদন জানাই। ধন্যবাদ সবাইকে। সম্প্রতি ঢাকার ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান মূর্ধন্য থেকে প্রকাশিত এই গ্রন্থ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বহু পুরস্কারে ভূষিত কবি ও ঔপন্যাসিক অ্যান মাইকেলস বাঙালি ও কানাডীয়দের সংযোগ তৈরিতে সুব্রত কুমার দাসের ভূমিকার প্রশংসা করেন। তরুণ লেখক ও কণ্ঠশিল্পী অর্ক ভট্টাচার্য পরিচালিত এই পর্বে তিনি বলেন, টরন্টো শহরের প্রতিনিধি হিসেবে এবং বহু সংস্কৃতির দেশ কানাডার কবি হিসেবে আমি সুব্রতকে অভূতপূর্ব এই উদ্যোগের জন্য অভিনন্দন জানাই। Now to welcome Toronto Poet Laureate poet Anne Michaels. Thank you so much for inviting me here today. This is a very wonderful occasion, and for welcoming me as you have. It is an honor to be here. I first met Subrata about 3 years ago, and thought that what he was doing through the BLRC was remarkable. And he told me that he was reading his way into Canada, through Canada, and I understood from talking to him that he understood that the way to embrace a place is to embrace their literature. Because in that literature is the heart of a country, the soul of a country, the mind of a country. It is our ethics, our values, how we care for each other, how we argue. And to want to learn a country through its literature is a very, very good way to learn a country. And I want to say that I can't wait for this to be translated into English so I can read it myself. And I'm wishing you all success, and I'm wishing the BLRC all success in your work to translate, to make bilingual texts, to bridge Canadian and Bengali literature, to welcome all the voices into this space that you have made. And I'm a friend to you and a friend to the BLRC, and whatever I can do to help, I promise to do, and wishing you all, and everyone here, great success with it. গ্রন্থটির লেখক সুব্রত কুমার দাস গত 4 বছর ধরে কানাডীয় সাহিত্য পাঠ এবং 2 বছর ধরে গ্রন্থটি রচনাকালে যে বন্ধুরা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বন্ধুদের সহযোগিতা থাকলে কানাডার সাহিত্য নিয়ে তার পরবর্তী 2টি গ্রন্থ 2019 সালেই প্রকাশিত হবে।
আমরা এবার শুনব আমাদের লেখক থেকে, লেখক ও গবেষক সুব্রত কুমার দাস। আপনাকে এখানে এসে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আনন্দিত এ কারণে নয় যে এটি আমার ২৭তম বই, আনন্দিত এ কারণে যে এই বইয়ের অনুষ্ঠানে আপনারা এত বিজ্ঞজন সুধীজন এসেছেন, এটি গুরুত্বপূর্ণ বিষয়। আনন্দিত এই কারণে যে আমার যে নতুন দেশ কানাডা, সেখানকার সাহিত্য নিয়ে আমি সবশেষে একটি বই লিখতে পেরেছি। বই কিভাবে লিখেছি সে কথাটা আসলে বইয়ের ভূমিকাতে আছে। সেই প্রসঙ্গে না গিয়ে অল্প একটু পড়ি যেটি ডেইলি স্টারে ছাপা হয়েছিল, আপনাদের সবার কাছে আছে এটা, সেখান থেকে একটুখানি পড়বো আমি। এই কারণে পড়বো দ্যাট উইল হেল্প মাই নন বেঙ্গলি ফ্রেন্ডস টু আন্ডারস্ট্যান্ড হাউ অ্যাকচুয়ালি আই took the initiative and at last finished the book. প্রথমে একটুখানি পড়ে নিচ্ছি। To an immigrant Canadian, such questions are really very tough to comprehend. Which are the best novels in Canadian literature? Or who are the most celebrated poets of the country? Or who are the most loved Canadian memoirists? Or which playwrights overwhelm the nation? How is an immigrant supposed to know who the First Nation major authors are of Canada? It is not that easy to cope up with the new literatures in a very short time. More than that, Canadian literature, though written in English, is probably not on any curriculum outside Canada. So, when Canada becomes one's own land, it becomes challenging to merge with it and also to dive into its literature. Same thing happened to me, an enthusiast of Bengali literature, when I first came to Canada. আমি একটু শেষে যাচ্ছি, going to the last paragraphs. Now I gradually got aware how the literatures in Canada started, how the different provinces came up with their own literatures and thus contributed to the bulk of Canadian literature, but mostly how French literature enriched the Cambridge. And consequently, 1 year back, I felt empowered to write a Bengali manuscript on Canadian literature. Now I feel blessed that my manuscript is in the process of being a book in near future. I actually wrote this article in last October, and later on, the manuscript has been a book and it is before you. তাই বই কিভাবে লেখা হয়েছে সে জায়গায় আমি না যেয়ে আমি আমার নিজের কথা একটু বলতে চাই। আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। যেহেতু আমার বই নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আমাকে তো 5 মিনিট দেয়াই যায় বেশি নাকি আমি জানি না। আচ্ছা, যদি আমি অসভ্য হতে চাই না। আমি 2013 আগস্ট মাসে টরন্টোতে আসি। 2015 ডিসেম্বর মাসে প্রথম আমি এবং আমাদের বন্ধুরা মিলে একটি সাহিত্য উদ্যোগ গ্রহণ করি। সেটি ছিল রবীন্দ্রনাথ এবং ইয়েটসের বন্ধুত্ব উদযাপন নিয়ে। এরপর ততদিনে আমরা কিন্তু বিএলআরসি তৈরি করেছি, বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার তৈরি করেছি। তারপরে 2016 সালের ডিসেম্বর মাসে আমরা প্রথম লেখক সম্মেলন করি, and we are really happy that Toronto Poet Laureate Anne Michaels joined that event. আমরা বিএলআরসি থেকে 5টি বই করি
আমরা 2017 অক্টোবর মাসে বিএলআরসির লেখক সম্মেলন করি দ্বিতীয়বারের মতো, অনেকগুলো বইয়ের অনুষ্ঠান করি, 1 বছর ব্যাপী একটি বই প্রজেক্ট করি। এত কাজ যে করবে, তাকে নিয়ে এক সমাজে কথা হবে, সেটি হচ্ছে একটি স্বাভাবিক বিষয়। এবং আমার সৌভাগ্য যে আমাকে নিয়ে কথার শেষ নেই। আমি বিশেষ গুরুত্বপূর্ণ, সেই জন্য অনেক অনেক বেশি কথা হয়, সেটি স্বাভাবিক। আমি একটু দম্ভ ভরে কথাটা বলছি, কোনো সন্দেহ নেই। কথা যিনি বলেন তিনি কথা বলেন। আমি কিন্তু 220 পৃষ্ঠার কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা ফাঁকে লিখে ফেলেছি, এবং আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আগামী মে জুন মাসে কানাডীয় সাহিত্য বিবিধ প্রসঙ্গ বইটি প্রকাশিত হবে, দ্বিতীয় বই। এবং আমি অবশ্যই আশা করব যে আপনারা পাশে থাকলে আমার তৃতীয় গ্রন্থ অ্যান ইমিগ্র্যান্টস ইমার্জ ইন ক্যানলিট নামের ইংরেজি তৃতীয় গ্রন্থটি 2019 সালের ডিসেম্বরের আগেই প্রকাশিত হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে অনেক কথা হয়। একজন মানুষকে নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন 3 ভাবে আমরা কথা বলি। একটা হচ্ছে তার কাজকে আমরা সমালোচনা করি, যে উনি যে কাজ করেন, উনি বই লেখেন, এগুলো কোনো বই না, কোনো অসুবিধা নেই, আপনি বই লিখুন, ভালো করে বই লিখুন, কোনো তো অসুবিধা নেই। আপনার বই নিয়ে তো আমি কথা বলছি না, বললে ভালো করেই বলছি, বলে প্রথম আলোতে ছাপাচ্ছি, ডেইলি স্টারে ছাপাচ্ছি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই হলে, আমি দুঃখিত, ইকবাল ভাই আছেন, মাফ করে দেবেন, এই হলে এমন কেউ নেই যিনি আমার চেয়ে বেশি বই নিয়ে আলোচনা লিখেছেন পত্রপত্রিকায়, নেই। কারণ আমার মনে হয় 200-300 বই আমি ইংরেজিতে বাংলায় রিভিউ লিখেছি, অনেক পত্রিকায় ছেপেছি আমি। সুতরাং আমার বই হচ্ছে কি না হচ্ছে, এটা পত্রিকায় লিখুন, লিখে ছাপিয়ে দিন, কোনো অসুবিধা নেই, ভালো হবে। একটা হচ্ছে মানুষের কাজকে সমালোচনা করা। আমরা বই প্রজেক্ট করেছি, বই প্রজেক্ট ভালো না, ভেরি গুড, কোনো অসুবিধা নেই, আপনি আসুন, বলুন কিভাবে বই প্রজেক্ট ভালো হয়। আমরা আমাদের মতো কাজ করছি, আমরা তো 10 জন 15 জন 20 জন মানুষ, আমরা সবাই মিলেই তো কাজ করছি। আপনার ভাবনা আমার ভাবনার সাথে মিলবে, তাহলে তো আমি আর আপনি মানুষ হলাম না। ভাবনা মিলবে না বলেই তো আমরা মানুষ। এ হচ্ছে প্রথম সমালোচনার ধরন হয় যখন মানুষ অন্যের কাজকে পছন্দ করতে পারে না, ঈর্ষা করে, তখন এভাবে যায়। দ্বিতীয় কোনভাবে যায়, আপনি যদি কাউকে দেখবেন যে যখন কোনো মানুষকে আমরা আমাদের কমিউনিটিতে আমরা তাকে যখন পছাতে চাই, তখন কি করি, দ্বিতীয় টোপটা দিই। টোপটা কি না, টাকা পয়সা সব তছনছ করে দিয়েছে, বিএলআরসি থেকে সুব্রত কুমার দাস $1 লক্ষ এ পর্যন্ত মেরে দিয়েছে, এটা আমি সাক্ষী, অবশ্যই সাক্ষী। কারণ বিএলআরসি এ পর্যন্ত ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে $3000 গ্র্যান্ট পেয়েছে, সেখান থেকে যদি $1 লক্ষ আমি মেরে দিতে পারি, এটা আমার যোগ্যতা। যে আমি 3000 পেয়েছিলাম, $1 লক্ষ মেরেছি, যাতা বিষয় না। এবং ওই $3000 ভেতর থেকে $1400 আমরা যে লেখক কবি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদেরকে সম্মানী দিয়েছি বিএলআরসি চেক দিয়ে। এই যে ইকবাল ভাই আছেন, আরও অনেকে আছেন। শুধু যারা বিএলআরসি সদস্য, আমরা কোনো টাকা পাইনি। আমি কথা বলেছি, আলোচনা করেছি, আমি টাকা পাইনি। আমার বন্ধু যিনি বিএলআরসির সদস্য না, তিনি কথা বলেছেন, $3 পেয়েছেন। কি আমার ভাগ্য! এ হচ্ছে দ্বিতীয় বিষয়। আমরা ওই $3000 পেয়েছিলাম এ পর্যন্ত সর্বসাকুল্যে। আমার শুধু ইচ্ছে করে, যেই বন্ধু প্রশ্ন তোলে, তিনি কি কোনোদিন ভেবেছেন যে গত 3 বছর ধরে বিএলআরসি কাজ করছে, এই যে 2টা লেখক সম্মেলন হলো, আমরা 2টা ম্যাগাজিন করেছি, 5টা বই করেছি, সেই টাকা $25,000 থেকে $30,000 সুব্রত এবং তার বন্ধুরা, বিএলআরসির বন্ধুরা, পরিচালকরা, সদস্যরা, তারা যে মানুষের কাছে যে কমিউনিটির আপনাদের কাছ থেকে হাত পেতে পেতে টাকা নিয়েছে, সেই প্রশ্নটি তারা তোলেন না। আপনারা বুঝতে পারছেন যে আমি ইচ্ছা করে এই কথাগুলো আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং সবশেষে ওটি সফল হয়নি। তৃতীয় আরেকটি জিনিসের জন্য আমি অপেক্ষা করছি। আমি জানি এখানে কয়েকজন ছোট মানুষ আছে, আমার বলা উচিত না, তারপরেও বলি, একজন মানুষকে যখন সমালোচনা করে
মানে আমার আর কোনো যখন অস্ত্র থাকবে না, সর্বশেষ অস্ত্র বলা যে না সুব্রত তো চরিত্র খুবই খারাপ, ইত্যাদি ইত্যাদি আর কি। এবং এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের অনুষ্ঠানের পর থেকে আমার স্ত্রী ছাড়া কোনো ভদ্রমহিলার সাথে আমি কথা, আশা করি আমাদের যে ভদ্রমহিলা বন্ধুরা আছেন, আপারা আছেন, বোনেরা আছেন, তারা আমাকে ক্ষমা করবে, কাজ হবে ঠিক। আমার মনে হয় যে এই যে বইটি আমি করেছি, আপনারা যদি বইয়ের ভেতরে যান আস্তে আস্তে টের পাবেন এই বই আসলে আমার একা বই। এই বই আসলে আপনাদের সবার বই, কারোর কম কারোর বেশি। অনেকের কথা আমি লিখেছি বইয়ের ভূমিকাতে, তিনি হয়তো আমাকে বলেছেন ও অ্যান মাইকেল শি ইজ এ গ্রেট রাইটার, আমি তো আই ডোন্ট নো অ্যান মাইকেল, তাহলে তার কাছ থেকে আমি অ্যান মাইকেল জানলাম। কথার কথা একটা উদাহরণ দিচ্ছি। বা হ্যালিফ্যাক্সে একজন লেখক আছেন, বা ভ্যাঙ্কুভারে অমুক লেখক আছেন, ও শি রাইটস কোয়াইট ওয়েল, ও তখন আমি তার কাছ থেকে জানলাম, তার বই আনলাম, লাইব্রেরি থেকে শিখলাম। এবং আমি যে কাজটা করতে চেয়েছি সেটি হচ্ছে আমি নিজে একটি বই করতে চেয়েছি, একই সাথে ক্যানাডায় আমাদের যারা বন্ধু সুহৃদ, যারা আমাদের কাজকে পছন্দ করেন, সেরকম একগুচ্ছ বন্ধুকে উৎসাহিত করার চেষ্টা করেছি কানাডীয় সাহিত্য নিয়ে ভাবতে, পড়তে, কাজ করতে। আজকে তো এটা তো বলাই যায় যে কানাডীয় সাহিত্য নিয়ে আজকে আমরা প্রথমে একটি জায়গায় এসেছি। আমি জানি আমার বইকে উপলক্ষ করে আজকের অনুষ্ঠান, কিন্তু তারপরেও আজকের অনুষ্ঠানে কিন্তু রিডিং বাই দ্য কানাডিয়ান পোয়েটস হবে একটা সেগমেন্টে। আমরা কিছুক্ষণ পরে একটু কফি খাবো, তারপরে তাদের কবিতা শুনবো, তাদের পাঠ শুনবো। আমাদের বন্ধুরা তারা কানাডীয় সাহিত্য নিয়ে যারা কাজ করছেন তারা বলবেন যে তারা একজন এলিস মানরোকে কেমন করে দেখেন, একজন লরেন্স হিলকে, একজন মার্গারেট উডকে তারা কেমন করে দেখছেন, পড়ছেন। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কি সত্যি মনে হয় যে এই বইটি কোনো কাজের কাজ হয়েছে? আমি একটু উচ্চারণ চাই। যদি তাই মনে হয়, আমি কি আশা করতে পারি যে আপনারা আমাদের সাথে থাকবেন? যদি থাকেন, এই যে আপনারা এই যে করতালি দিচ্ছেন, আমি কৃতজ্ঞ বোধ করছি। যদি থাকেন, আমাদের আরেকজন বন্ধু তিনি যদি একটি বই প্রকাশের উদ্যোগ নেয়, তাহলে কি আপনারা তার পাশে দাঁড়াবেন? আমি কি একজন মানুষকে পেতে পারি যিনি বলবেন যে হ্যাঁ ওই বইটি প্রকাশের উদ্যোগটা আমি নিব, পাশে আছি, থাকবো? একজনকে আছেন, একটা বই প্রকাশা আমরা একজনকে পেয়েছি। দাদা অনেক ধন্যবাদ, আপনি কি একটু দাঁড়াবেন দাদা? অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা একটি বইয়ের স্পন্সর পেয়ে গিয়েছি। আমি কি আশা করতে পারি যে আমার দ্বিতীয় বন্ধু যদি একটি বই লেখেন তাহলে আপনারা তার পাশে থাকবেন? কেউ? আমি দেখাতে চাই, আমরা দেখাতে চাই কতজন বাঙালি কানাডীয় সাহিত্য নিয়ে পড়ছেন। আমি তো মার্গারেট অ্যাটউড এক পৃষ্ঠা পড়িনি, কিন্তু আমার বন্ধু হাজার হাজার পৃষ্ঠা পড়েছেন। তিনি মার্গারেট অ্যাটউডকে বাংলা ভাষায় উপস্থাপনের জন্য উদ্যোগ নিয়েছেন, তিনি পাণ্ডুলিপি তৈরি করেছেন। আমরা কি তার পাশে একটু দাঁড়াতে পারি না? আমি একটি দ্বিতীয় বইয়ের স্পন্সর চাই। মিন্টু ভাই একটু সামনে আসেন, আমাদের শহীদুল ইসলাম মিন্টু ভাই, তিনি দ্বিতীয় বইয়ের স্পন্সর হয়েছেন। আমি তৃতীয় বইয়ের স্পন্সর চাই। হ্যাঁ, অবশ্যই বিএলআরসি থেকে আগামী মে জুন মাসে লেখক সম্মেলন হবে এবং কানাডীয় সাহিত্য নিয়ে বাংলা ভাষায় এক গুচ্ছ গ্রন্থ প্রকাশিত হবে। পাণ্ডুলিপি রেডি, এখন শুধু আমরা একটু স্পন্সরের অপেক্ষায় আছি। আপনারা ভাবতে পারেন যে কানাডিয়া গভর্নমেন্ট তো অনুবাদের টাকা দেয়, তাহলে আপনারা গভর্নমেন্টের কাছ থেকে অনুবাদের টাকা নিচ্ছেন না কেন? কেউ যদি ইংরেজি থেকে বাংলায় অনুবাদের কোনো সোর্স খুঁজে পান, দয়া করে আমাকে জানাবেন। আমি 4 বছরে পাইনি, $1 পাইনি। কিন্তু আমরা আমাদের নতুন দেশ, এই নতুন দেশের সাহিত্য নিয়ে আমাদের কমিউনিটিকে জানাতে চাই। আমার দেশের মানুষ যেখানে কানাডীয় সাহিত্য পরিচিতি পায়নি, আমরা চাই যে তারা কানাডার সাহিত্য নিয়ে জানুন এবং উই দ্য পিপুল, উই বিএলআরসি,
we the community will take the initiative to introduce Canadian literature to the Bengali community back home. আমি কি তৃতীয় বইয়ের একজন স্পন্সর পেতে পারি? সনিমিত, তুমি কি আমার দাঁড়াবে একটু? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 3টা বই প্রকাশিত হয়ে গেছে। যদি চতুর্থ বইটি আসে তাহলে আমি কি কারো কাছে একটু হাত পাততে পারবো? একটু জেনে রাখতে চাই যে যদি আমাদের চতুর্থ বন্ধুটি একটি বই মানে শেষের পর্যায়ে যদি করে ফেলতে পারেন, আমরা যদি ছাপতে পারি, কোনো বন্ধু কি আছেন একটু বলবেন যে তিনি একটু দাঁড়াবেন আমাদের পাশে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা একটু বলবেন? ও দেবদীপ, আমি ভুলে গিয়েছি। দেবদীপ, আমাদের 4টে বইয়ের আমরা স্পন্সর পেয়ে গিয়েছি। আমি আশা করি যে বন্ধুরা আমার উপর আস্থা রেখে কানাডীয় সাহিত্য নিয়ে গত 1.5 বছর ধরে পড়াশোনা করেছেন, তারা পাণ্ডুলিপি করেছেন, আমি তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি। সবাইকে ধন্যবাদ। উদ্বোধনী পর্বের সভাপতি কবি ইকবাল হাসান বলেন, যে কাজটি যুগের পর যুগ কানাডা থেকেও আমরা অনেকেই করতে পারিনি, সেটি সুব্রত মাত্র 5 বছরে করতে সক্ষম হয়েছেন। কবি ইকবাল হাসান বলেন, সুব্রতর উদ্যম ও অধ্যবসায়ের প্রশংসা করেন। তিনি বলেন, যদিও গ্রন্থটির নামে বিচ্ছিন্ন ভাবনা শব্দ দুটি যুক্ত রয়েছে, কিন্তু গ্রন্থটি সুব্রত যথেষ্ট পরিকল্পিতভাবেই রচনা করেছেন। শুভেচ্ছা বক্তৃতা রাখতে অনুরোধ করছি সভাপতি কবি ইকবাল হাসানকে, বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসান। Good evening, ladies and gentlemen. It is my pleasure to be here and be a part of BLRC. This is a noble occasion. আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন। যে যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আসার সৌভাগ্য হয়েছে আমার, তাকে আমি 2টো কারণে খুব ঈর্ষা করি। প্রথম কারণটি ব্যক্তিগত, আপনাদের সঙ্গে শেয়ার করতে কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে সুব্রতর দিকে তাকিয়ে থাকবে, দেখুন ও সবসময় সেজে গুজে থাকতে পছন্দ করে। এমনভাবে সাজে যে মনে হবে যে এইমাত্র কোনো ফিল্মে মেকআপ মানে শুটিং শেষে আপনাদের সামনে ফিরে এলেন। এটা একটি কারণ। আর ওর ভয়ে আমি ড্যান্স করতে যাওয়া অলমোস্ট ছেড়েই দিয়েছি, তার কারণ কোনো লাভ নাই। আমার শরীরের যে অবস্থা এবং এত খারাপ আমি দেখতে, যে সুব্রতর পাশে আমি পুরোটাই বেমানান এবং ওখানে গিয়ে যে কোনো লাভ হবে না, ওই কারণেই আমি মোটামুটি ডান্স করতে যাওয়া একেবারে ছেড়ে দিয়েছি। এটা ঈর্ষার একটি কারণ। আরেকটি কারণ একটু সিরিয়াস, সেটা হচ্ছে আমি এখানে আছি প্রায় 30-31 বছর হবে এই টরন্টো শহরে। কিছুই করতে পারিনি, কিন্তু সুব্রত মাত্র 7 বছর, 5 বছর টরন্টোতে 5 বছর। ভেবে দেখুন যে একটি মানুষ 5 বছরে কতটা এগিয়ে যেতে পারে যদি সাহস থাকে, আন্তরিকতা থাকে এবং ওই কাজের প্রতি তার মমত্ব থাকে। সুব্রতকে ওই কারণটির জন্যে আমি যে শুধু ঈর্ষা করি তাই না, আমি তাকে শ্রদ্ধাও করি। এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সুব্রতকে আমার শ্রদ্ধার কথা জানালাম, আমার ভালোবাসার কথা জানালাম। লেখালেখির ব্যাপারটা কিন্তু খুব কঠিন কাজ। আমার বন্ধু সৈয়দ ইকবাল, সে যখন লেখা তার আসে না তখন সে ছবি আঁকে, অর্থাৎ তার একটা কিন্তু মাধ্যম আর একটা ফিট করে রেখেছে সে, বুঝতে পেরেছেন, কারণ স্থান নেই। কিন্তু যারা শুধুই লেখে তাদের জন্য প্রবাস হচ্ছে মৃতের কাফন পরে বেঁচে থাকার মতো। এটা খুব কষ্টের ব্যাপার। আপনি এই ধরনের একটা আবহাওয়ার মধ্যে, পরিবেশের মধ্যে, ভিন্ন একটি প্রেক্ষিতের মধ্যে লেখালেখি করা, ইট ইজ ভেরি টাফ, ইটস নট ইজি জব। এর জন্য শ্রমের দরকার। সুব্রতর যে বইটি নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করার জন্য এসেছি, এই বইটি যদিও লিখেছে বিচ্ছিন্ন ভাবনা, আসলে কিন্তু এটি একটি গুছিয়ে
লেখা, যেটা সৈয়দ ইকবাল বলেছে, এটা কিন্তু একটি গুছিয়ে লেখা একটি গ্রন্থ। এই বইটি হচ্ছে আমাদের কাছে, আমাদের জন্য একটি জানালা। সুব্রত একটি জানালা খুলে দিয়েছে, আমরা সেই জানালা দিয়ে কানাডার সাহিত্যের দিকে চোখ রাখতে পারি। এই বইতে এমন সব লেখকের নাম আছে, আমরা মাত্র গোটা কয়েক নাম আমরা জানি, যেমন মার্গারেট অ্যাটউড, ক্যারল শিল্ড, ফিল কলিন্স, ম্যাকডোনাল্ড, মাইকেল ওন্দাজি, আমরা এদের নাম জানি। মার্গারেট অ্যাটউড এদের মধ্যে অগ্রগামী লেখক। তো এর বাইরে যে অসংখ্য লেখক আছে সেটা কিন্তু আমরা জানতাম না। যেমন একজন ফরাসি লেখক, তার নাম স্যামুয়েল রয়, গ্যাব্রিয়েল রয়, উনি, এবং আরেকজন কবি আছেন, সেই কবির বই 1 মিলিয়ন কপি বিক্রি হয়েছে কানাডাতে। এইসব তথ্য সুব্রত সংগ্রহ করেছে, তার গ্রন্থে এই তথ্যগুলো মুদ্রিত আছে। আপনারা যদি এই বইটি একটু মনোনিবেশ সহকারে এর পাতা উল্টান, তাহলে ওই জানালাগুলো আমার যেমন জানালাগুলো খুলে যাচ্ছে, আমি যতই পড়ছি, যতই গভীরে যাচ্ছি, আপনাদেরও তাই হবে। তো আমি আশা করি এই বইটি আপনারা সংগ্রহ করবেন। এটা শুধুমাত্র নিজের আনন্দের জন্যই না, জ্ঞানের জন্যও। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরের পর্বে কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা গ্রন্থটির উপর আলোকপাত করেন কথা সাহিত্যিক সৈকত রুশদি, কবি দেলোয়ার এলাহি, গবেষক সুরজিৎ রায় মজুমদার এবং লেখক মাহমুদ হাসান। পরিচালনায় ছিলেন বাচিক শিল্পী চয়ন দাস। আমাদের আজকের এই পর্বের গ্রন্থের উপরে প্রথম আলোচক সৈকত রুশদিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুধীমণ্ডলী, শুভ সন্ধ্যা। প্রথমত, আমি আসলে কথা সাহিত্যিক নই, আমি একজন পাঠক এবং পেশাগতভাবে একজন গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষক। সে কারণে এই বইটা নিয়ে আমি একটু এর সামাজিক প্রেক্ষাপট এবং তার তাৎপর্য কী সেটা নিয়ে আলোচনা করেছি। সাহিত্য মূল্য নিয়ে আলোচনা করবেন সুরজিৎ বাবু, দেলোয়ার এলাহি এবং মাহমুদুল ইসলাম, সরি। তো আমি একটা ছোট লেখা লিখেছিলাম, আমি সেখান থেকে কিছুটা সংক্ষেপিত করে আপনাদেরকে একটু পড়েই শোনাবো। সেটা হলো যে, বাংলা ভাষাভাষী পাঠকের বিশ্ব সাহিত্যের প্রতি আগ্রহ কম নয়। বিশ্ব সাহিত্য আস্বাদনে বাঙালি পাঠকের মূল ভরসা বাংলায় অনুবাদ এবং ইংরেজদের ঔপনিবেশিক শাসন সূত্রে লব্ধ ভাষা ইংরেজি রচনার মাধ্যমে। অন্য কোনো ভাষায় দখল সম্পন্ন বাঙালি সংখ্যা খুবই কম বলে সে সকল ভাষার মূল রচনা থেকে পাঠের সুযোগ সীমিত অল্প কিছু মানুষের মধ্যে। 28 জন কানাডীয় লেখক ও তাদের রচনা নিয়ে ভিন্ন ভিন্ন অধ্যায়ে নানা দৃষ্টিভঙ্গিতে সহজ ভাষায় যে ব্যবচ্ছেদ সুব্রত করেছেন তা অত্যন্ত প্রাণবন্ত ও আগ্রহোদ্দীপক। তার সাহিত্য মূল্য নিয়ে আলোচনা করবেন বাংলা ভাষার সাহিত্য গবেষকরা এবং এখানে উপস্থিত সুধীবৃন্দ। আমি নই, আমি কেবল আলাদাভাবে উল্লেখ করতে চাই গ্রন্থের প্রথম পর্ব প্রাক কথন নিয়ে, যে পর্বে গবেষক সুব্রত নতুন মহাদেশ আবিষ্কারের মতোই ধীরে ধীরে যেভাবে কানাডার সাহিত্যের ভিতরে প্রবেশের দ্বার খুঁজে বের করেছেন, কানাডার গ্রন্থাগারিক ও সাহিত্যপ্রেমীদের সাহচর্যে ও পরামর্শে এবং সর্বোপরি নিজের অনুসন্ধিৎসু মনের নিরন্তর তাগিদে তার সরস বর্ণনা এক অমূল্য সম্পদ এই গ্রন্থের। এই প্রাককথন কেবল একজন গবেষকের গবেষণা পদ্ধতির নিজস্বতার সাথেই পরিচয় করিয়ে দেয় না, কাজ করে গরিষ্ঠ বাঙালির কাছে অনালোকিত কানাডার বা বিশ্বের যে কোনো দেশ ও ভাষার সাহিত্য নিয়ে আগ্রহী অনুগামী পাঠক ও গবেষকদের জন্য এক আলোকবর্তিকা হিসেবে প্রণোদনা যোগায় নতুন দেশ ও ভাষার সাহিত্য নিয়ে পাঠের, গবেষণার এবং নিজে রচনায় প্রবৃত্ত হওয়ার। বহু ভাষা ও সংস্কৃতির দেশ কানাডার সংস্কৃতির সাথে আত্মীকরণে সংযোজক হিসেবে গবেষণা গ্রন্থটির এই ভূমিকার কারণে কানাডায় আগত প্রতিটি বাঙালি অভিবাসীর গ্রন্থটির পাঠ গ্রহণ প্রয়োজনীয় বলে আমি মনে করি। কানাডার সাহিত্য দিগন্তে নতুন কণ্ঠস্বর সুব্রত কুমার দাসকে আমার অভিনন্দন। আমাদের পরবর্তী আলোচক সুরজিৎ রায় মজুমদারকে। সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে, আমার আন্তরিক অভিবাদন জানিয়ে কথা বলতে শুরু করছি। মোস্ট ওয়েলকাম অ্যান্ড মাইকেলস,
our debut poet laureate and other dignitaries and my distinguished guests and ladies and gentlemen. আসলে আলোচনার জন্য এখন সময় হচ্ছে পড়ার। বই তো চলে এসছে। আমাদের লেখক সুব্রত কুমার দাস উনি যে কাজটি করেছেন সেটি এখন আমাদের বোঝার সময়, মূল্যায়নের সময়, পড়ার সময়, জানার সময়। আলোচনার করে এখানে সময় নষ্ট করার বোধহয় কোনো প্রয়োজন নেই। হাতে তো বই চলে এসছে, তো আলোচনা আমি করব না। আমি ছোট্ট দু একটা কথা বলবো আর তারপরে আমার একটা স্বপ্নের কথা বলে আমি শেষ করব। আলোচনা, বই নিয়ে আলোচনা, একাধিক আলোচনা পত্রপত্রিকা চলে এসছে, এখানেও কতগুলো আছে, আপনারা অলরেডি পড়েও ফেলেছেন এবং আরও পড়বেন, আরও আলোচনা হবে, কথা হবে। আমি বই হাতে নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই যে কাজটি উনি করেছেন এবং 5 বছর ধরে উনি বলেছেন, আমি আমার লেখার মধ্যে একখানে একটু ধৃষ্টতা সহকারে আমি বলার চেষ্টা করেছি যে এটি পড়তে পড়তে ওনার এই যে জার্নাল পড়তে পড়তে আমার ওরান পাউকের সেই বাবার সুটকেসের কথা মনে হয়েছে। আমি বলেছি আমার লেখার মধ্যে, এবং এটি যথার্থ। উনি তার স্বপ্নের ভেঙে যাওয়া, স্বপ্নের মৃত্যু, আবার নতুন করে, কাজেই ক্রোধ ছাড়া কিছু হয় না। আমাদের কাজ হবে এখন সুব্রতকে প্রধান্বিত করে রাখা, এবং শুধু সুব্রত না, এখানে সবাই আমাদের মধ্যে এই ক্রোধকে জাগিয়ে রাখা, যেন আমরাও এই কানাডীয় সাহিত্য এবং বঙ্গ সাহিত্য এর মধ্য থেকে আমাদের এই ক্রোধের ফলশ্রুতি হিসেবে কিছু সাহিত্যকর্ম বের হয়ে আসে, যেটা আমাদের ভবিষ্যতের আমাদের পাথেয় হবে, আমাদেরকে নিয়ে যাবে। এবারে আমাদের তৃতীয় আলোচক কবি দিলওয়ার এলাহি। And Michael, please allow me to say some words in English. আমি প্রথম কথাটা বলবো সুব্রত দাকে আমি অভিনন্দন জানাই, আপনাকে প্রাণ থেকে অভিনন্দন জানাই। আর দ্বিতীয় যে কথাতে শুরু করতে চাই সেটা হলো, প্রফেসর আব্দুর রাজ্জাক বলতে যে আমরা যদি নতুন কোনো দেশে যাই, নতুন কোনো জায়গায় যাই, তাহলে সেখানকার লাইব্রেরিতে, কাঁচা বাজারে এবং ফার্মেসি দেখব। তার মানে হলো সেখানের মানুষের পাঠ স্পৃহা, পাঠের ধরন এবং মানুষের খাদ্য প্রণালী এবং মানুষের যে রোগ বালাই এগুলো কেমন আছে না আছে। আমি এখানে প্রায় 24 বছর। সুনীলদা বলতেন যে তোমরা যেখানেই গিয়েছো বাংলা ভাষাকে সাথে নিয়ে গিয়েছো, এবং যেখানেই আমি বাংলাদেশে দেখেছি বাংলা বর্ণমালা, বাংলা ভাষা এবং তার যে প্রতিনিয়ত আন্দোলন, সেটাকে তোমরা আঁকড়ে ধরে গেছো। সুব্রতদা আসলেন খুব বেশি দিন কি হয়, মাত্র 5 বছর, কিন্তু যত দিন যাচ্ছিল আমি তার তাড়নাটুকু বুঝছিলাম যে এই দেশটা কোন সাংস্কৃতিক ঐক্যথানে বেঁচে উঠছে, যে মূর্ছনাটা, এটার ভেতরের যে আন্দোলনটা, এটা কি। এক একটা অধ্যায় উনি বের করতেছেন আর উত্তেজনায় আমার সাথে শেয়ার করছেন। আমি তার বন্ধু হিসাবে, এখানে ইকবাল ভাই আছেন, আমরা তার কাছের মানুষ হিসাবে সেই বেদনায় আমরা আহত হয়েছি, কিন্তু আমরা কোনো কিছু কথা বলিনি। কেন বলিনি? অনেক কথা আছে যেগুলো 10 জনের কানে বলতে নেই, অনেক কথা আছে যেগুলো কাজ দিয়ে প্রমাণ হয়। আমি জানি তার কতটুকু অশ্রুপাতের কথা আমি নিজে শুনেছি, আপনারা কেউ বিশ্বাস করবেন না। তার কন্যার কান্নার কথা আমি শুনেছি, কতটুকু আহত, কতটুকু কষ্ট নিয়ে
তিনি দিনের পর দিন কাটিয়েছেন। আজকে আমি কথাটা বলতে চাইনি, কিন্তু এই কারণে বললাম যে ওরা সেই মুখটা বালির ভিতরে লুকিয়ে রাখবে। আর ইকবাল হাসান, সৈয়দ ইকবাল, সুব্রত কুমার দাসরা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক মানের পুরস্কারে পুরস্কৃত হবে এবং আপনাদের মতো অমল মানুষদের ভালোবাসায় শিখতে হবে। আমি নিরক্ষর একজন মানুষ, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় মাঝে মাঝে এইসব ক্ষেত্রে দাঁড়াই। আজও আমি সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, শুধুমাত্র এই কথাটা বলার জন্য যে সুব্রতদা, আপনি আমাদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে প্রাণের আলিঙ্গন, ভালোবাসা। ধন্যবাদ। পাঠককে জ্ঞাত করতে চেয়েছেন, পাঠককে প্রাণিত করতে চেয়েছেন কানাডীয় সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত হতে। সেই জন্য আমার তরফ থেকে আবারও কৃতজ্ঞতা দাদা। এবারে আমাদের সর্বশেষ আলোচক মাহমুদ হাসান। ধন্যবাদ। গুড ইভিনিং এভরিওয়ান। আমি আসলে খুব ভালো কোনো আলোচক নই, তো আমি যেটা দেখেছি যে আমি এই পাঠকের সংখ্যাটা এই জন্য বললাম যে আমি বইটি যখন পাঠ করেছি, আমি এখানে অনেক আলোচক ছিলেন, অনেক বক্তা ছিলেন যারা বলেছেন যে তারা এই বইটি এখন পর্যন্ত পুরোটা পাঠ করার তাদের সুযোগ হয়নি। তারা আসলে ঠিকই বলেছেন, কারণ এমন কষ্টসাধ্য, এমন পরিশ্রমসাধ্য রচিত একটি বই, এটিকে আপনি যদি ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতর পড়ে ফেলতে চান, আমার জানা মতে বইটি টরন্টোতে এসেছে সপ্তাহ 2 হয়েছে। ঠিক বলছি স্যার? আমি ওনাকে স্যার বলি কারণ উনি আমার বড় বোনের এবং আমার বেশ কিছু কাজিনের একদম ক্লাসরুম শিক্ষক ছিলেন। যদিও আমার ওনার ক্লাস করার দুর্ভাগ্য কখনো হয়নি, কারণ আমি ওনার ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেছি উনি শিক্ষক হিসেবে অত্যন্ত রাগী মানুষ। তো যাই হোক, তো আমি এই জন্যই ওনাকে স্যার ডাকি। তো যেহেতু স্যারের বইটি সপ্তাহ 2 হয়েছে আপনার আমাদের টরন্টোতে এসেছে, তো এখানে যেই কজন পাঠকই আমরা বইটি হাতে পেয়েছি এবং পড়েছি, আমার ধারণা 2 সপ্তাহ খুবই অল্প সময় এই বইটি পাঠ করার জন্য। কিন্তু তারপরেও আমি এই বইটি আসলে 2 বার পাঠ করেছি, A to Z। কোনো কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই এই কাজটা যিনি করতে পারেন তার গাটস আছে, এটা বলতে হবে, স্বীকার করতে হবে যে তার সাহস আছে। আমি স্যারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। উনি যেন পরবর্তীতে এবং আরও অনেক চমৎকার নন ফিকশন এবং গবেষণাধর্মী গ্রন্থ আমাদেরকে উপহার দিতে পারেন, এবং কানাডায় আমরা বাংলাদেশি যারা অভিবাসী আছি তাদেরকে আরও উচ্চ সম্মানে আসীন করতে পারেন, সেই প্রত্যাশা স্যারের কাছে আমি করছি। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। অনুষ্ঠানটি সুব্রত রচিত গ্রন্থটি নিয়ে হলেও আয়োজকেরা পুরো অনুষ্ঠানটি এমনভাবে সাজিয়েছিলেন যাতে কানাডার সাহিত্যের একটি ছোঁয়া পাওয়া সম্ভব হয়। বিশিষ্ট কবি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে কানাডার মূলধারার যে লেখক ও কবিরা তাদের রচনা থেকে পাঠ করেন তারা হলেন অ্যান মাইকেলস, কবি মার্ক টি সাবেরিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত কবি দয়ারি ইসলাম। এই পর্বটি পরিচালনা করেন সংস্কৃতি কর্মী Mamukaji. As a Bangladeshi, I'm very proud to have her among with us. Please welcome her with a big hand of applause. Doily, please. So happy to be here. I want to say congratulations to Subrata. It's a huge accomplishment, so it's an honor to be part of this celebration. And I have the copy for my dad. I can't read Bengali, but I'm sure my father and my mother will really enjoy the book. And I, like Anne, really hope it's translated into English. So I'm going to share a few poems from my poetry book, Heft. It comes out in March, and it will be published by Penguin Random House Canada. So I'm going to share a few of those poems. The first poem is called Jailera. Please forgive my pronunciation, but it's The Fisherman. Upon the sloping green, the men stand bared, the old and young sharing ordinary sunlight, their waists draped with cotton lungis. There by the water's far edge, an old man, alone in his swim and drag, crossing through. His white crown solemn and dry above the murk, he is the keeper of the net, and hands it over only when he swum his length. Preacher on the floor, the one hauling a burden, a rice grain.
the one who had come from a sunlit wood. Such a slight thing, to fear its composure. My father's eyes followed my gesture through to its visible end, and his hand placed a cup over the fraught form. But before he passes that ringless gate, tunneling through a belt of mystery, which is to speak of the journey of ants, he'll have looked for a burden all his life, something to heft for nourishment, something to pain him and free him at once. Thank you. Mr. Di Saverio, thank you so much for being here, and please come and share with us. Thank you so much. I wanted to first congratulate Subrata. This has been an excellent evening, and I feel very honored to be here. This one here I wrote long time ago when I was about 21 or 22, and the poem is called Orphaestus, and Orphaestus is a mask that I created. There's an old saying by Oscar Wilde, "Give a man a mask and he'll tell the truth." And I think this might be hopefully true in this case. This Orphaestus character is a blending of Orpheus and Hephaestus, or Mulciber, the god of fire in Roman and Greek mythology. Go, my songs, verse through the ears of the smilers in their sleep, bridge them to their wakes, sound both familiar as a tick when heard with a talk, and strange as the aura of a living room where a family along with CNN counts down the minutes of the last day on earth. Go to my songs, blast the campers off the piggying back of great-great-great-grandpa Dada. This one here, so in this portion, Crito, the protagonist, or the mythic character, shall we say, he begins to channel or to be in frequency with what he believes is Christ consciousness, or that he feels that Jesus is speaking through him. And this is what he says. So it's called the Psalm of the Stranger's Son. The stranger meaning capital S, like God. The stranger now saddles me into my bliss. I wear the rising sun at my heart's core. White roses bloom beneath the supernovae. If I should stir a sleeping alley beggar on my wind-backed way, I may give him a glimpse of his daydream's paradise, while our opening eyes might soon meet through the wintry winds of this late summer dawn. I feel the stranger's whip, now heal me. I am the dew-bowed one who flings his eyelight while he sings. Come up here and share her literary works with me. In the room here, and so this poem is for the writers, is for the readers, and Subrata, tonight I read it for you. To write, because the dead can read. Because she thought everyone came home to find her family taken. Because the one closest to her cannot speak. Because he drew love into him from each body he entered. Because they are keeping her from him. Because the last time they met, he misunderstood her absolutely. Because a finger can hold a place in a book. Because a book rests in a lap. Because words are secrets passed one to another on a train, the same train where letters are crammed between slats to be found by strangers. Because they recognize each other over huge distances. Because the one who holds the pen, even if it's too dark to see the page, and even if the ink is his own blood, is free. Because an action can never be erased by a word. Because we set down what we cannot bear to remember. Because we cannot take back what we sang. Because the dead can read.
And today he will be sharing with us some of his very amazing poetic works. Sir, please be here. Thank you, Momo. I call her Momochitte Nitinritte. What a beautiful name. Yes, it's a 6 matra. It's actually 4 and 2. This is the book. Is anthologies come from Delhi every 5 years. Probably you know that one. Dance of Peacock. Every 5 years, Indian writers, poets, those who write in English, it's an anthology. And normally 150 people get a chance. You could see in Amazon. You could buy it from Amazon. Autobiography. Someday, I, the death-defying chess player of Wild Strawberry, will get up, relieved. Last night, I made a perfect move. How long I could postpone a checkmate? সম্প্রতি প্রকাশিত স্টর্ম উপন্যাস খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত ঔপন্যাসিক আরিফ আনোয়ারের সভাপতিত্বে কানাডার সাহিত্য নিয়ে যে বাঙালিরা কথা বলেন তারা হলেন গবেষক সুজিত কুসুম পাল, অনুবাদক সাইদ জাদিদ এবং সংস্কৃতি কর্মী তাসমিনা খান। সামগ্রিকভাবে কানাডীয় সাহিত্যের পথ পরিক্রমার কথা বলতে গিয়ে সুজিত উল্লেখ করেন মার্গারেট অ্যাটউডের কথা। সাইদ তার আলোচনায় প্রসঙ্গ তোলেন ঔপন্যাসিক লরেন্স হিলের। তাসমিনা কথা বলেন এলিন মনোরোর ছোট গল্প নিয়ে। পর্বটি পরিচালনায় ছিলেন অদিতি জহির। And celebrating this very special occasion with us, I would like to invite Tasmina Khan first and foremost to discuss the author Alice Munro and their work. Please welcome Tasmina Khan. সবাইকে আবার শুভেচ্ছা আমার তরফ থেকে। শুভ সন্ধ্যা। আসলে আমি নিজে সাহিত্যের একজন ছাত্রী ছিলাম, সবসময় ইংরেজি সাহিত্যের একজন ছাত্রী হিসেবে সাহিত্য নিয়ে আমার বেশ আগ্রহ ছিল বরাবরই। তো যথারীতি কানাডা আসার পর কানাডিয়ান সাহিত্য নিয়ে খুব সামান্যই কিছু লেখাপড়া করেছি। তো তার মধ্যে আমার খুব প্রিয় একজন লেখিকা অ্যালিস মানরো। আমি তাকে নিয়ে সামান্য কিছু কথা বলবো, আমার সামান্য জ্ঞান থেকে যা পড়েছি। তো সবাই তো জানেন অ্যালিস মানরো 2013 সালে নোবেল বিজয়ী লেখিকা। অ্যালিস মানরোকে নিয়ে আসলে নতুন করে ইন্ট্রোডিউস করা তেমন কিছু নেই, তারপর আমি সামান্য করে বলছি। তিনি গভর্নর জেনারেল পুরস্কার পেয়েছেন 3 বার, তিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। তার লেখা অসংখ্য ভান্ডার, তার ভান্ডারের কথা বলে শেষ করা যায় না। সুব্রতার এই অস্বাভাবিক আমি মানে অ্যাডজেক্টিভ খুঁজে পাচ্ছি না বলার জন্য, কারণ কোনোটা বলেই শেষ করা যাবে না। এই চমৎকার একটি আয়োজন করলেন উনি, এবং ওনার এই যে সাফল্যটাকে সেলিব্রেট করতে আমরা সবাই এখানে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আশা করি আপনারা সবাই বইটি পড়বেন, বইটি এনজয় করবেন, আর কানাডার সাহিত্য নিয়ে নতুন করে ভাববেন, আরও এগিয়ে আসবেন। ধন্যবাদ। So next up we have Said Jadid, who I'd like to invite to the front. He will be discussing works of Lawrence Hill. Thank you. Please come. শুভ সন্ধ্যা সুধীবৃন্দ। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমার গলাটাও বসে গেছে। যা হোক, আমি খুব বেশি সময় নেব না, 10 মিনিট। তো আমার সাম্প্রতিক একটা কানাডিয়ান সাহিত্য পড়ার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি কানাডীয় সাহিত্য নিয়ে 2-4টা কথা বলতে চাই। তো আমাদের অর্থাৎ বাংলাভাষী কানাডীয়দের সাথে কানাডীয় সাহিত্যের পরিচয়টা খুবই সাম্প্রতিককালের, কিন্তু কানাডীয় সাহিত্যের শুরুটা বাংলা কিংবা ইংরেজি সাহিত্যের মতো এতটা সুপ্রাচীন না হলেও একেবারে আধুনিক কালের কোনো ঘটনা নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের শুরু হয়েছিল চর্যাপদ দিয়ে 650 খ্রিস্টাব্দে। অন্যদিকে ইংরেজি সাহিত্যের শুরু 700 থেকে 750 খ্রিস্টাব্দের দিকে অ্যাংলো স্যাক্সন সেটলারদের ওল্ড ইংলিশে লেখা বেওয়ালফ কাব্য দিয়ে। তুলনায় কানাডীয় তথা উত্তর আমেরিকার লিখিত সাহিত্যের শুরু অনেক পরে, খ্রিস্টীয় 9ম শতাব্দী থেকে।
বাংলাভাষী যারা কানাডীয় সাহিত্যের মূল স্রোতধারার সাথে মিশে গিয়ে ক্যানলিটকে প্রতিষ্ঠা দিয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশি দয়াল ইসলাম, আরিফ আনোয়ার এবং লাবণী ইসলাম, আর ভারতীয় অর্জুন বসু, ভারতী মুখার্জি, আয়েশা চ্যাটার্জি, শ্যাম মুখার্জি ও সব্যসাচী নাগ অন্যতম। হার্পার কলিন্স থেকে প্রকাশিত আরিফ আনোয়ারের প্রথম উপন্যাস ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচিত, পঠিত হয়েছে এবং হচ্ছে। সমকালের বিশ্ব সাহিত্য সভায় কানাডীয় সাহিত্য অত্যন্ত উঁচু আসনে অধিষ্ঠিত, যার প্রমাণ হিসেবে কয়েকটা অন্তত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্ম। লরেন্স সিলের দ্য বুক অফ নিগ্রোস উপন্যাসটি চলচ্চিত্রায়ন হয় 2015 সালে, সিবিসি টেলিভিশনে ব্রডকাস্ট হয়েছে। কানাডার বেস্ট সেলার এই উপন্যাসটি কমনওয়েলথ রাইটার্স অ্যাওয়ার্ড অর্জনের পর লেখক রানীর সাথে ব্যক্তিগত সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন। এছাড়া উপন্যাসটি এবং এর টেলিভিশন সিরিজ আরও অনেকগুলো পুরস্কার অর্জন করেছে। মহৎ বিশ্বমানের সাহিত্য সেটাই যেটা দেশকাল পাত্রের সীমানা পেরিয়ে যায়। ড্যানফোর্থ অ্যান্ড বার্সমাউন্ট এই মেজর ইন্টারসেকশনটা ক্রস করে আসছেন। আমি আপনাদেরকে একটু ওই জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে আপনারা খেয়াল করেছেন এলি লিলি ফার্মাসিউটিক্যালস, আপনারা জানেন বোধহয়। এবং বলছি এই জন্যে এই এলি লিলির প্রতি বছর $1,00,000 দেন পোয়েট্রি ফাউন্ডেশনকে, এবং পোয়েট্রি ম্যাগাজিন প্রতি বছর একজন সাহিত্যিককে $1,00,000 US পুরস্কার দেন। সেটা এই এলি লিলি ফার্মাসিউটিক্যালস তারাই পে করে। দুঃখের বিষয়, তার যিনি মালিক রুথ এলি, তিনি 1930 সালের পর থেকেই কবিতাতে আসক্ত, এবং আজকে আমরা সেই মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদকে ঠেকিয়ে ক্যানলিটকে এখানে দাঁড় করাতে পেরেছি। তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ। সেটি হচ্ছে আমরা যখন ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিলাম, ধীরে ধীরে তার আছরটাকে সরিয়ে দেয়া, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কানাডিয়ান জাতীয়তাবাদী যারা, তাদের মধ্যে একটা চেতনা তৈরি করা, এই কানাডার মাটিতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান করা এবং পাঠক তৈরি করা। এককালে ছিল এখানে মাত্র সারা দেশে গোটা 50 বইয়ের দোকান ছিল। আজকে সেখানে 600 মানুষের মধ্যে একজন লেখক তৈরি হয়েছে। The night and the chair of this segment, Mr. Arif Anwar. The Storm is my first novel. I hadn't even published a short story before that, and I wrote the book thinking that, you know, I've read about 1 million books. How hard could it be to write a novel? And 10 years later, I found out how hard. But it's been a great and fun journey, and I think one of the important things that this book does is that it takes two cultures that on the surface might not have a lot in common. Bangladesh is a tiny country. We're just 1 meter above sea level. You can't go anywhere without tripping over another person. There's 150 million of us crammed into a space the size of Wisconsin. Canada, there's a 35 million people in the second largest country on earth. It's a country of massive mountains, the Rockies, great tundra and deserts. But the countries have more in common than you think. Both are to some extent overshadowed by a much flashier and larger neighbor, the USA for Canada. For Bangladesh, it's India. Both are not used to having the spotlight shown on them, but when it is, they tend to really enjoy their time in the spotlight. I'll say the same thing for Bengalis as I will for Canadians. Across a quarter century, twice has a lone boatman been seen sailing under black sails on the bay, always headed south, his back facing those standing on the beach or on the craggy green hills beyond. Each time he has appeared, a great storm has followed. Thank you.
Thank you, Mr. Anwar, for being with us here today and for giving us such a beautiful reading of your book. I'd like to invite the final person on stage, the CEO of NRB TV and editor of Bangla Mail, Mr. Shahidul Islam Mintu, to end the event and give us vote of thanks. Thank you. ধন্যবাদ সবাইকে। আসলে ধন্যবাদ জানানোর কিছু নাই, কারণ 4টার সময় অনুষ্ঠান শুরু হয়েছে, এখন অলমোস্ট 9টার কাছাকাছি আপনারা বসেছিলেন এবং আমি নিজেও একটু লেট ছিলাম, সারাদিন ব্যস্ততা ছিল, কিন্তু আমি এসে দেখলাম যে হল ভর্তি মানুষ। এটা আসলে প্রমাণ করে যে আমরা সবাই সুব্রত দাকে অনেক অনেক বেশি ভালোবাসি এবং আজকের যে আয়োজনের পেছনে যে মানুষটি অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি এখানে উপস্থিত আছেন। শাড়ি হাউজের অন্যতম কর্ণধার আমাদের প্রিয় রঞ্জনদার জন্য করতালি, এবং আরেকজনের জন্য করতালি দিতেই হবে, তিনি আমাদের বৌদি এখানে উপস্থিত আছেন, নীলিমা বৌদি। এবং আমি দেখতে পাচ্ছি বৌদির সঙ্গে আমাদের আরেক বৌদিও উপস্থিত আছেন, তিনিও যথেষ্ট আমাদের কাজ করেছেন, আমাদের টিম মেম্বার তিনি, সুস্মিতা বৌদি, উনি আছেন। তো এই মানুষগুলো পেছনে, এবং আমি CBN 24-এর যে কর্ণধার উসমানীকে কৃতজ্ঞতা জানাই, দেশের আলোর ফয়সাল ভাইকে কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন যে আমরা এইভাবে সবাই মিলে একটি আয়োজন করতে পারি। আসলে বেসিক্যালি যে কাজগুলো ভালো সে কাজগুলো আসলে একসঙ্গেই করতে হয়। আর সবসময় আমি যেটা সুব্রত তাকে বলি যে আমি নিজেও যেটা করি, যে আমি সমালোচনা হচ্ছে এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই, আমার ভিতরেও থাকে না। তো যারা কাজ করে তাদেরকে নিয়ে কথা হবে, তাদেরকে নিয়ে সমালোচনা হবে, কিন্তু সুব্রতদা খুব মূল্যবান কথা বলেছেন যে এই ফাঁকে তিনি একটি বই লিখে ফেলেছেন। হ্যাঁ, এই যে অ্যাচিভমেন্টগুলো আসলে থেকে যাবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে এইভাবে। আমাদের কমিউনিটি বড় হচ্ছে, আমাদের মধ্যে অনেক ভালো ভালো লেখক, ভালো ভালো মানুষ রয়েছেন, শিল্প সাহিত্য সবগুলো ক্ষেত্রে আমরা আসলে এগিয়ে যেতে চাই, কারণ আমরা খুবই অপেক্ষা করছি একটি খুব সাহসী এবং বলিষ্ঠ একটি প্রজন্মের জন্য। আসলে আমাদের অপেক্ষা তাদের জন্য, কিন্তু আমরা হয়তো অনেক কিছুই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু আমরা যদি তাদের জন্য একটি ক্ষেত্র রেখে যাই, মাঠ রেখে যাই, তারা এসে সেই মাঠে তাদের মনের মতো করে চাষাবাদ করতে পারবে। আমরা আসলে সেই অপেক্ষা, এবং আমি মনে করি সুব্রতদা যে কাজটি করেছেন, এখানে আরিফ আনোয়ার রয়েছেন এবং আরও কিছু লেখক রয়েছেন যারা মূলধারায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে লিখছেন। আমি মনে করি এই সংখ্যাটি দিনে দিনে বাড়বে। এবং আরেকটি কথা আমরা খুব গর্বের সাথে বলতে চাই, যা কিছু ভালো তার সঙ্গে বাংলা মেল, NRB টিভি, বাংলা রেডিও এবং আমাদের টিম সবসময় থাকবে। সুব্রতদার জন্য ভালোবাসা এবং আপনাদের জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ। সাপ্তাহিক বাংলা মেইল পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে 4 ঘন্টার এই অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক লেখক, কবি, সঙ্গীতশিল্পী, অন্যান্য পেশার গুণীজন উপস্থিত ছিলেন। লেখক সুব্রত কুমার দাস এবং তাঁর রচিত নতুন বইটি নিয়ে পাঠকদের বিপুল উৎসাহ ছিল অভূতপূর্ব এক ঘটনা।